আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমি এর আগেই দুবার ঘোষণা করেছি এবং এর আগে আমাদের লাইভ শোতে আমি জানিয়ে রেখেছি আপনাদের প্রিয় মুখ রাজনৈতিক বিশ্লেষক সময়ের সাহসী সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমাদের আজকের অতিথি। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। পান্না, আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা একটু আপনাকে যখনই আমরা পাই আমরা একটা র্যাপ আপের মধ্যে থাকার চেষ্টা করি। সমসাময়িক পলিটিক্স ঘুরছে না ঘুরছে, আমরা একটু নিরপেক্ষ একটা হেডলাইন, কিন্তু নিরপেক্ষ হলেও যদি কিছু কথা বোঝা যায় তার মধ্যে ডক্টর ইউনূসের শেষ সময়ে দেশ ও বিদেশে কোন শনির আলামত, জলম পান্নার বিশ্লেষণ। শেষ সময়ের মধ্যে আমরা মিন করতে যাচ্ছি যদি ওনার কথা মতো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন, তার কথা ঠিক থেকে থাকলে তো তার শেষ সময় হওয়ার কথা। কিন্তু আলামতটা কিসের? দেশের বাইরের আলামত বলতে আমরা বোঝাতে চাইছি পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান, এই দুই দেশের সাথে সম্পর্ক। একটা তলানিতে আরেকটা টকবক করে একদম সপ্তম আসমান পর্যন্ত উঠে যাওয়ার অবস্থা। দেশের ভেতরের অবস্থা বলতে গেলে ছোট্ট ভূমিকা নিচ্ছি আমি। গত কয়েক ঘন্টার খবর যদি আপনাকে দেই, বৃহস্পতিবার রাত 6:45টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রকাশ্য গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসার বেঞ্চে বসানোর কথা কাটাকাটির জের ধরে 6 সহপাঠীকে ছুরিকাঘাত করেছে এক শিক্ষার্থী। আপনি নিশ্চয়ই জানেন যে টিনেজ গ্যাং আমরা অনেক সময় শুনে আসছি, তারা এখন বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে, যাদেরকে 5 আগস্টে ব্যবহার করা হয়েছে। ফেনীর দাগন ভূঁইয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা। আজকে এই নির্বাচনী প্রচারের 2টি ঘটনা ঘটেছে, আমি শুধু টাচ করে যাচ্ছি। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আইন উপদেষ্টার সচিবের বাসার সামনে ককটেল বিস্ফোরণ। ব্রাহ্মণবাড়িয়া অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 3 জন গুলিবিদ্ধ, বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, সেই খবরটিও আছে। তারপরে আরেকটি বড় ঘটনা ঘটেছে পাবনা ঈশ্বরদীতে। পাবনা 4 আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এই কয়েক ঘন্টার এইসব খবরাখবরই আমাদের ইঙ্গিত দেয় দেশের ভেতরে কি হচ্ছে না হচ্ছে। 10-11 তারিখ থেকে মাসের আজ 26 তারিখ, 15-16 দিন ধরে কে করছে না করছে নিয়ন্ত্রণের বাইরে। আরো একটু আপনার দৃষ্টি আকর্ষণ করবো, আপনি জানেন যে পলিটিক্স বড় অ্যাঙ্গেলে দেখি, জামাত এখনো তার গণভোটের দাবিতে অনড়। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হলে 10 দিন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারেক রহমান আসছেন কিনা? আজকে মেজর আখতারুজ্জামান বলছেন আমাদের একটি আলোচনায়, মানুষের মধ্যে যে গুঞ্জনটা ছিল, বলছেন যে নিরাপত্তাহীনতার কারণে তারেক রহমান আসছেন না এবং তিনি রাষ্ট্রের কাছে সম্ভবত সিকিউরিটি পাচ্ছেন না। সার্বিক দিক আপনার কাছে দেশ বিদেশে ডক্টর ইউনূসের শেষ সময়ে কোন শনির আলামত, মঞ্জুর আলম পান্না? পুনিয়া ভাই, আপনার যারা দর্শক রয়েছেন এবং নিশ্চয়ই আমাকে যারা আমার চ্যানেল দেখেন, একই দর্শকরা সম্ভবত আপনার চ্যানেলে রয়েছে, সবার প্রতি আমার শুভকামনা। শুভকামনা তো জানাতেই হবে, কিন্তু আশঙ্কার মাত্রাটা দিনে দিনে বাড়ছে এবং আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যেহেতু কথাটা বলছেন আমি একটু যোগ করব। আপনাকে যখন জেলা তখন আমি খুব হারে হারে ফিল করছি প্রতিদিন প্রতিনিয়ত যে আপনার দর্শকরা যে পাবলিক প্লেসে যেহেতু আমাকে পায়, খোঁজ নিয়ে শুনলে তারা প্রতিনিয়তই আমাকে নক করেছে, যতটুকু সম্ভব তাদেরকে আশ্বস্ত রাখার চেষ্টা করেছি, আশাবাদ দেওয়ার চেষ্টা করেছি। ওকে পান্না, আপনার বিশ্লেষণ তাদের সবার প্রতি কৃতজ্ঞ মানুষেরা, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা দর্শক, তাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আগেও জানিয়েছি এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে ভালোবাসা আমার প্রতি জানিয়েছেন আপনারা এবং আর সবাই। যাই হোক, যে কথা বলছিলাম, যদি নির্বাচন হয়, এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ স্পষ্ট করে বলতে পারছেন না যে নির্বাচন হবে। নির্বাচনের ডামাডোল থাকে, একটা প্রত্যাশা থাকে, একটা হইচই, একটা রব সাজ রব থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে, সেখানে একেবারে নাগের ডগায়, মানে তফসিল ঘোষণার পর থেকেই তো নির্বাচনী ডামাডোল একেবারে পুরো দমে শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখি অন্য নির্বাচন তার আগে থেকে একটা সাজ রব, মনোনয়ন দেওয়া না দেওয়া, প্রত্যেকের প্রস্তুতি, এগুলো আমরা হয়তো খবরের কাগজে দেখছি, হয়তো কোনো কোনো এলাকায় হচ্ছে, কিন্তু সব শেষেও মানুষের মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ যে আসলে নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে সেটা কতটুকু সুষ্ঠু হবে, সুস্থ হবে, নির্বাচন কেন্দ্র করে কি ধরনের ব্লাড শেড হতে পারে, অথবা পুরো একটা ব্লাড শেড ইচ্ছাকৃত ভাবে তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে কিনা। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা হুমকি রয়েছে, সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এই নির্বাচন প্রতিহত করা হবে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনকে কেন্দ্র করে যে কথাবার্তা আমরা সাম্প্রতিক সময়েও অন্তত গত 2-4 দিনের মধ্যে যেসব ইঙ্গিত পাচ্ছি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব থেকে, জার্মান থেকে বলা হয়েছে
কমনওয়েলথের মহাসচিব তিনি তার ফেসবুক পোস্টে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। এই সবকিছু মিলিয়ে নানান মাত্রিক বহুমাত্রিক একটা দ্বন্দ্ব, সংশয়, একটা আশঙ্কা আমাদের মধ্যে কাজ করছে। এবং যে কটি খবর আপনি আজকে দিলেন, আমি নিজেও দেখেছি, এটা অ্যালার্মিং, অনেক দিক থেকে অ্যালার্মিং। এবং আমরা আসলে একটা চরম অনিশ্চয়তার মুখে। কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই না। আবার এ কথাও ঠিক যে আমরা তো অনেকেই জানি বা অনেকে মন্তব্য করেন যে জামাত ইসলামী কিংবা এনসিপিও নির্বাচন হতে দিতে চায় না। এই যে বললেন যে এখনো তারা গণভোট নিয়ে পড়ে আছে। এই গণভোট প্রসঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মাত্র কয়েকদিন আগে যে মন্তব্যটা করলেন যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে নির্বাচনের জেনোসাইড হবে। নির্বাচনের জেনোসাইড বলতে তিনি কি বুঝিয়েছেন? খুব নতুন একটা টার্ম, কিন্তু যথেষ্ট উদ্বেগজনক একটি কথা, উদ্বেগজনক শব্দ, জেনোসাইড শব্দটা তিনি উচ্চারণ করেছেন। কোন জায়গা থেকে, কি ভাবনা থেকে, কোন পরিকল্পনা থেকে, কোন আশঙ্কা থেকে তিনি নির্বাচনের জেনোসাইড শব্দ দুটি উচ্চারণ করলেন, এটা কিন্তু নানানভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। যাই হোক, এর মধ্যে আমি কথা বলেছি এই বিষয়ে, আপনিও বলেছেন। সবকিছু মিলিয়ে যা কিছু সামনে আসছে, অনেকে আশাবাদিতার কথা বলেন। আমি আসলে যেটি বাস্তবতা দেখতে পাচ্ছি, আশাবাদিতার জায়গা ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে আসছে। এবং আমি তো বললাম যে একটা তুমুল ব্লাডশেড এর কথা অনেকে বলেন। আমি সেটি বিশ্বাস করতে চাই না। কিন্তু যা ঘটছে সেগুলো কি ব্লাডশেড এর নমুনার কোনো বাইরে কিছু, যে লক্ষণগুলো দেখা যাচ্ছে? না, এই পর্যায়ে আমি শুধু একটু বলবো যে দেশের ভিতরে একে তো এই ক্লামজি অবস্থা, অনেকে মনে করেছিল 5 আগস্টের পরে যে অবস্থা ছিল যে বিএনপি নির্ঘাত ভাবেই ক্ষমতায় আসছে, দ্রুত ইলেকশন হয়ে যাবে, এটা যখন প্রলম্বিত হচ্ছে, বিএনপির দুজন ক্যান্ডিডেট, একজন বেগম খালেদা জিয়া আর একজন তারেক রহমান। বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, আমরা নিঃসন্দেহে তার রোগ মুক্তি সুস্থতা কামনা করি, কিন্তু উনি যে ধরনের ক্রিটিক্যালি অসুস্থ হয়েছেন, অনেকে বলছে যে তাকে কিছু অবহেলা করা হয়েছে, তিনি সেনাকুঞ্জে যাওয়াটা তার ঠিক ছিল না, অ্যালাউ করাটা ঠিক ছিল না। কিন্তু এর মধ্যে যে আলাপ হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমরা যখন কথা বলি, ইভেন যারা ইলেকশন করবে, ইভেন যারা খুব ডাইহার্ট প্রতিদিন রাত পলিটিক্সে ব্যস্ত, তারাও বলে তারেক সাহেব আসলে ধরে নিব ইলেকশন হচ্ছে, তারেক সাহেব না আসলে ধরে নিব হচ্ছে না। এরকম আলাপ আপনি শুনেন কিনা, এবং এটার মর্ম কি যে বিএনপির মানুষজন তো তাকিয়ে আছে, তারেক রহমান আসছেন, তার বাড়ি ধ্বংসমুখী করে রেডি করা হচ্ছে, তার বুলেট প্রুফ গাড়ির অনুমোদন নেওয়া হয়েছে, যদিও কেন বুলেট প্রুফ গাড়ি এটা দিয়ে আমার মাথায় ঢুকে না। এই বিষয়টা কি বাংলাদেশের রাজনীতি কোনো টার্নিং ইস্যু মনে হচ্ছে আপনার? আমি একটু একটু যোগ করি, ধরুন হ্যাঁ, ওনার এনআইডি মানে আছে কিনা আমরা জানি না, মোদ্দা কথা যে পাসপোর্ট আছে কিনা আমরা জানি না। তারেক রহমান সাহেবের এনআইডি আছে শুনতে কিনা পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি, প্লিজ। হুম, তারেক রহমান সাহেবের এনআইডি আছে কিনা, পাসপোর্ট আছে জি। কিনা, সেগুলো কিন্তু আমি জানি না, উনি ইলেকশন করবেন আমরা এটুকু জানি শুধু। বারবার সরকার, বিএনপি যেমন বারবার সরকারের ফাঁদে পা দিচ্ছে যে এই যে ইলেকশন হয়ে যাবে, এই যে ইলেকশন হবে, এবং এই ইলেকশন যাতে হয়, বিএনপি সেই আস্থাটি রাখতে চাইছে সরকারের, কিন্তু ফাঁদে পা দিচ্ছে। আমি বরাবর বলে আসছি। বিএনপির সামনে মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে, নির্বাচন নামক একটা অদ্ভুত আমি মানে অদৃশ্য বস্তুর কথা বলবো। নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় আছে, এর আগে আমি বলেছি, আমি বরাবরই বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে কিনা সে ধরনের একটি বিষয় থাকতে পারে। এখন বিষয় হচ্ছে তারেক রহমান সাহেব আসবে কিনা সে বিষয়ে আমি আমার মন্তব্য মোটামুটি, আমরা তো অ্যাস্ট্রোলাইজার নই যে সেই জায়গা থেকে খুব বড়সড় কোনো ভবিষ্যৎবাণী করব। তবে সমীকরণ যা বলে, যা কিছু দেখা যাচ্ছে, তারেক রহমান আসবেন না। সম্ভবত আসবেন না ইলেকশনের আগে। বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তার নিরাপত্তাহীনতার ঝুঁকি রয়েছে, হ্যাঁ ঝুঁকি রয়েছে। এটাও সত্য কথা। কোন দিক থেকে ঝুঁকি রয়েছে সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। কারা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটাও আমি এই মুহূর্তে খুলাসা করতে চাই না। এটা আমার নিজস্ব একটি সমীকরণ আছে। যাই হোক, আছে জীবনে ঝুঁকি আছে। কিন্তু তাই বলে তিনি আসবেন না? জীবনে ঝুঁকি থাকবেই। জীবনের ঝুঁকি থাকতেই পারে। জীবনের ঝুঁকি নিয়েই এই উপমহাদেশের যে রাজনীতি চলছে সেটিকে এসে রাজনীতি করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারেক রহমান কবে নেওয়া যেতে পারে যে না, দেশে সত্যি, সত্যি ইলেকশন হচ্ছে, যারা এমনটি মনে করেন, আমিও তেমনটাই মনে করি। পুনিয়া ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি। কথা হচ্ছে যে তারেক রহমানের জীবনে ঝুঁকি রয়েছে, এটি আমিও মনে করি। কিন্তু জীবনের ঝুঁকি থাকবে, আ সারা জীবন দেশের বাইরে থেকে তাকে রাজনীতি করতে হবে এমনটাকেও আমি সমর্থন করি না।
সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে যে অদূর ভবিষ্যৎ, আমি সুদূর ভবিষ্যতের কথা বলবো না, তা খুবই, খুবই একটা অনিশ্চিত অন্ধকারের মধ্যে রয়েছে। পান্না, আমি নজর দিব দেশের বাইরের পরিস্থিতি নিয়ে আমরা 10 মিনিট প্রায় আলাপ করলাম। দেশের ভেতরের পরিস্থিতি, দেশের বাইরে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতির হাফ পোর্শন বলা যায় ইন্ডিয়াতে। এটাও একটি ভিন্ন ঘটনা যে একটা দেশের বড় একটি রাজনৈতিক দল অন্য একটা দেশ থেকে তার রাজনীতি পরিচালনা করতে পারে। সেইটাই আওয়ামী লীগ। আপনি কমনওয়েলথের কথা বলেছেন, আপনি জার্মানের কথা বলেছেন। এই জিনিসটাকে এমন পর্যায়ে যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের পক্ষে এটা মানে আর এটা এই চাপ নেওয়া সম্ভব না। ফলে তাকে এমন কোন রাস্তায় যেতে হচ্ছে যে বিকল্প কোন রাস্তায় গিয়ে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শেষ মুহূর্তে তুলে নেওয়া অথবা তুলে নেওয়ার আগে যে বিচার যেগুলো হচ্ছে। আমি বিশেষ করে গতকালকে একটি ঘটনা আপনার নজর দিব যে গোল্ড, শেখ হাসিনা বা তার পরিবারের কি পরিমাণ গোল্ড থাকতে পারে, এটা নিয়ে যে একটা মিডিয়া ট্রায়াল হলো। এইসব কি এটা মিন করে যে আওয়ামী লীগকে হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপার থাকবে, যেটা ডক্টর ইউনূস আমেরিকায় বলেছেন, কিন্তু এমন একটা মধ্যে দিয়ে যেন সে ডানেও যেতে পারে না যেতে পারে, বামেও না যেতে পারে, সেরকম কিছু? এবং এর সাথে ইন্টারন্যাশনাল সমীকরণ কতটা জড়িত? আপনি গোল্ডের কথা বলছেন, যে লকার থেকে স্বর্ণ বের করা ওই বিষয়টি? 832 ভরি। শুনুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে আমরা তো আর ভেসে আসিনি। খুবই সত্য কথা। তারপর পেছনে দীর্ঘ ইতিহাস আছে তাদের বংশ পরিচয়ের, এবং ভেসে আসা কোনো মানুষ শেখ হাসিনা নিশ্চয়ই নন। 832 ভরি সোনা, আপনি দেখুন যদি এটি সত্যও হয়, শেখ হাসিনা বলছে আমরা জানি না এখন কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা রিয়েল শেখ হাসিনার বক্তব্য বা আরো অন্য অনেক কিছু আমাদের সামনে বুঝতে হচ্ছে। আমি কিন্তু এখনো কনফিউজড। হ্যাঁ? মানে কনফিউজিং অবস্থায় থাকি যে কোনটা আসলে রিয়েল বক্তব্য, কোনটা আসলে এআই দিয়ে তৈরি। হ্যাঁ, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে যেটি পাওয়া যায় সেটি ধরে নিতে হবে যে এটি তার বক্তব্য। তবে এটি আমি আওয়ামী লীগের ফেসবুক পেজে তার যে বক্তব্য সেটি আমি সার্চ করে দেখার সুযোগ হয়নি বা আমি দেখতে পারিনি। যাই হোক, ধরে নিলাম শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এটি তার বক্তব্য। 832 ভরি সোনা, এটা কি খুব বেশি অস্বাভাবিক কিছু? যদি পাওয়াও যায়। 832 ভরি সোনা, ওর মধ্যে আপনি দেখবেন নৌকার আ একটা কি বলা যায় এটাকে? উপহার আছে। এক নৌকার মধ্যে ওই যে গিফট দেয়া হয়েছে, মানে ওটা কি বলে এটাকে? নৌকার যে নৌকার অবয়বে যেটি তৈরি করা, হ্যাঁ? হ্যাঁ। তো এটা স্মারক, তাই না? এটা স্মারক বলা যেতে পারে। তো সেটার ওজন কত ভরি হতে পারে? তো এরকম আরো অনেক কিছু রয়েছে। কেউ আবার বলছেন আওয়ামী লীগের যারা, তারা আবার বলছেন এগুলো নিউ মার্কেটে পাওয়া যায় কিনতে। মানে ইমিটেশন এর গহনা, এগুলো এনে জোড়াতাড়িতে দেখানো হয়েছে। আমি না এই বিষয়টি নিয়ে আসলে খুব বেশি ইন্টারেস্টেড না। মানে আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়নি। মনে হয়েছে এটি যে শেখ হাসিনার বিরুদ্ধে আ যা এখন কিছু আনা হচ্ছে, তার সবই যে বিশ্বাসযোগ্য, এটি মনে করার কোনো কারণ নেই। এটি যেমন ১ নম্বর কথা। আবার শেখ হাসিনার বক্তব্যটাকে যদি আমরা খুব আ বিশ্বাসযোগ্যভাবে ধরে নিই, তার বক্তব্যে কিন্তু একটা কথা আছে। সেটা আমার কাছে একটু স্ববিরোধী মনে হয়েছে। এক জায়গায় তিনি বলছেন যে, "এই স্বর্ণ তো আ আমার পরিবারের। আমার যেমন আছে, শেখ রেহানার আছে, ওখানে পুতুলের বিয়ের গহনাও আছে।" আবার তিনি বলছেন যে, "৯৬ সালের পরে আমি আ লকারে যাইনি, লকার খুলিনি। ৯৬ ইলেকশনের পরে।" তো ৯৬ ইলেকশনের পরে তিনি যদি লকার না খোলেন, তাহলে পুতুলের বিয়ে হয়েছে কত সালে? পুতুলের বিয়ে কি আপনার মনে হয় যে ৩০ বছর আগে হয়েছে? আমি জানি না। আমার ধারণা যে আরো অনেক পরে হয়েছে। যদি আমি ভুল না করে থাকি। তাহলে পুতুলের বিয়ের গহনা সেখানে কিভাবে গেল? এটা আমার প্রশ্ন। যদি শেখ হাসিনার বক্তব্য যেটি ছড়িয়েছে সেটি যদি সত্য হয়, তার মধ্যে তিনি বলেছেন, আমি আবারও রিপিট করছি, যদি আমার শোনার ভুল না হয়ে থাকে, যে তিনি এক জায়গায় বলছেন ৯৬ সালের পরে আমি লকার খুলিনি। আবার সেখানে বলছেন ওখানে পুতুলের বিয়ের গহনাও কিছু আছে। এটা আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। এর পাশাপাশি তিনি যে কথাগুলো বলেছেন যে, আ এই লকার খোলার অধিকার কে দিয়েছে ডক্টর ইউনূসকে? খুবই যৌক্তিক কথা। এটা তো হতে পারে না। তার অ্যাবসেন্স এ অ্যা একজনের ব্যক্তিগত লকার খোলা হবে, এটি আমরা ধরে মানে মেনে নিতে পারি না। এবং তিনি বলছেন যে ওই লগ বুকে লেখা আছে কখন কোনটি জমা দেওয়া হয়েছে, কখন কোনটি রাখা হয়েছে, সেগুলো চেক করে তারপরে এগুলো ছড়ানো যেতে পারত। আবার আপনি যেটা বলছেন যে মিডিয়া ট্রায়াল, এক ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে যে ৮৩২ ভরি সোনা। আমি তো বললাম যে ৮৩২ ভরি সোনা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো নিয়ে কথা রয়েছে, সেইগুলো যদি ধরেও নিই,
যে সুষ্ঠু, অবশ্যই বিতর্কিত হয়েছে। আচ্ছা, সুষ্ঠু হোক বা না হোক, তিনি তো মানে ৫ বারের প্রধানমন্ত্রী। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তিনি বিভিন্ন জায়গা থেকে উপহার সামগ্রী পেয়েছেন। তার বোনের গহনা, তার মেয়ের গহনা যদি এগুলো আমরা এড করি, অবশ্যই ৮৩২ ভরি সোনা আ এটা অস্বাভাবিক কিছু না। না, আমি ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে একটু বলবো যে আপনাকে ইস্যুটা আমি বলেছি যে পাকিস্তান এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এখন সবচেয়ে বড়। আড়ালে হয়তো সুপার পাওয়ার চায়না, আমেরিকা তারা খেলছে, কিন্তু ডিরেক্টলি আমরা চোখে যা পড়ে ভারত এবং পাকিস্তানের সাথে সম্পর্কটা। সেই জায়গায় ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান অরূপ রাহা তিনি এসে গতকাল বলেছেন যে তারা ভারত সরকারকে বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে একযোগে ভারতে হামলা হতে পারে এবং এই ব্যাপারে তিনি ভারতকে প্রস্তুত থাকতে বলেছেন। এই যে একটা সিচুয়েশন, আমরা জানি যে লালমনিরহাট বর্ডার ধরে ভারত তার ৩টা গ্যারিসনের কাজ করছে। এর আগে জানা গিয়েছিল গ্যারিসন প্রতিষ্ঠা করেছে, বাট এখন আমরা যতটুকু কনফার্ম হয়েছে যে গ্যারিসন তারা করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ একটা ভয় দেখানোর ব্যাপার এখানে আছে। এই যে এই দুইটা রিলেশন কি দিনকে দিন গত ৬ মাসের তুলনায় এখন আরো বেশি জটিল হচ্ছে না? এবং ভারতের সাংবাদিকরা আমাদেরকে বলছেন যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কে এখন বিস্ফোরণ হোক। এর সাথে নিশ্চয়ই আমাদের আগামী নির্বাচনের ব্যাপার স্যাপার জড়িত আছে এবং কোন দিকে অবশ্যই, যাবে সেই অবশ্যই। দিকটা যদি সেদিকটা আপনার বিশ্লেষণ এবং আপনি কি দেখতে পাচ্ছেন এই রিলেশনের পরিণতি কি? শুনেন, ভারতের সাথে আমি স্পেসিফাই করে দিই, মার্কিন ভারতের সাথে অবনতিশীল রিলেশন এবং পাকিস্তানের সাথে উন্নতিশীল রিলেশন, এই দুইটার কোনটার পরিণতি কি? আমি শেষটুকু বুঝতে পারি না। একটু বলবেন আরেকবার? ভারতের সাথে রিলেশন যে অবনতি হচ্ছে এটার পরিণতি কি, আর পাকিস্তানের সাথে যে উন্নতি হচ্ছে তার পরিণতি কি? দুটো তো একই বিষয়। দুটো একইভাবে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ? তো আ বিষয়টা হচ্ছে যে ভারত নিশ্চয়ই এটি ভালোভাবে নিচ্ছে না। ভারত কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে একটা উষ্ণতর থেকে উষ্ণতম জায়গায় পৌঁছেছে, এটা তো ভারত ভালোভাবে নিচ্ছে না। আমি যদি কথাটা এভাবে বলি যে এই গ্লোবালাইজেশন এর যুগে, বিশ্বায়নের যুগে এসে পাকিস্তানের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক হতেই পারত। কিন্তু সেই জায়গাটা তো পাকিস্তান তৈরি করেনি। তাহলে আমরা পাকিস্তানের সাথে এত মাখামাখি কেন? পাকিস্তানের কাছ থেকে আমাদের কি স্বার্থ উদ্ধার হতে পারে? আমি আবারও বলছি যে এই গ্লোবালাইজেশন এর যুগে কোন রাষ্ট্র কোন রাষ্ট্রের সাথে বিচ্ছিন্ন থাকতে পারে না। কিন্তু বেসিক একটা জায়গা তো আমাদেরকে মানে সমান, সমান জায়গায় যেতে হবে। পাকিস্তান কিন্তু সেই জায়গাটা রাখেনি। বরং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত কয়েকদিন আগে যে বাংলাদেশ সফর করে গেলেন, তিনি বাংলাদেশকে অপমান করে গেছেন। বাংলাদেশের বুকে বসে ঔদ্ধত্য প্রকাশ করেছেন যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে। কত বড় জঘন্যতম ঔদ্ধত্যপূর্ণ আচরণ! হৃদয় পরিষ্কার বাংলাদেশিরা করবে। গণহত্যা চালালো, ২ লক্ষ মা-বোনের উপর ইজ্জত মানে তাদের সম্ভ্রম কেড়ে নিল। লুটতরাজ, অগ্নিসংযোগ, মানবাধিকার লঙ্ঘন সবকিছু করলো। আর হৃদয় পরিষ্কার করতে হবে আমাদের। এই ঔদ্ধত্য প্রকাশ করে গেলেন, কিন্তু আমাদের দেশের সরকার প্রধান তো বাদই দিলাম, কোন রাজনৈতিক দলও এই কথার কোন প্রতিবাদ করল না যে হৃদয় পরিষ্কার করতে কি বোঝানো হচ্ছে। এবং কোন কথা প্রসঙ্গে বলেছিলেন? ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে ক্ষমা তো চাওয়া হয়েছে, ক্ষমা আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়নি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই যে উদ্ধত পাকিস্তানের, আর আমরা নানান সময় দেখছি যে নানান ধরনের পরোক্ষ প্রত্যক্ষভাবে বিভিন্ন সূত্র থেকে জানছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সামরিক কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে আসছেন। এই বিষয়গুলো তো ভারতের ভালো চোখে নেওয়ার কথা নয়। এমনিই শেখ হাসিনা ইস্যুতে, এমনিই আওয়ামী লীগ ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা শিথিল সম্পর্ক চলছে। তার উপরে গোদের উপর বিষ ফোঁড়ার মতন যোগ হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে কথিত উষ্ণ সম্পর্ক। পাকিস্তানের যে অসংখ্য জঙ্গি গোষ্ঠী রয়েছে, মানে হাতে গোনা আমি বলতে পারবো না যে কতগুলো জঙ্গি গোষ্ঠী রয়েছে, আর নাম এই মুহূর্তে বলতে পারবো না। তাদের সাথে বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে এরকম অনেকে দাবি করেন, অনেকে দাবি করেন। এবং সেই জায়গাগুলো থেকে ভারত আওয়ামী লীগের স্বার্থে নয়, আমি বারবার বলি, আওয়ামী লীগের স্বার্থে নয়, ভারত তার নিজের স্বার্থেই অবশ্যই উদ্বেগের মধ্যে রয়েছে। আমরা জানি ১০ ট্রাক অস্ত্রের কথা, এবং এর বাইরে অনুপ চেটিয়া সেখানকার বিচ্ছিন্নতাবাদী দল উলফার যে মানে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার, তার নেতারা এখানে ছিলেন, এখানে আশ্রিত অবস্থায় ছিলেন। যাই হোক, একটা পর্যায়ে তো তাদেরকে আটক করা হয়েছে আওয়ামী লীগের সময়। এই এক্সাম্পল গুলো তাদের সামনে রয়েছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন ভারত মেনে নেবে না। দেশকে ঘিরে তারা এই সীমান্ত তো অরক্ষিত রাখবে না, প্রশ্নই ওঠে না। সেই সব জায়গা থেকে ভারত অবশ্যই
এই নির্বাচনকে কেন্দ্র করে যদিও আমরা প্রত্যাশা করি না, যদিও আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, যদিও আমরা কোনোভাবে এগুলো মেনে নিতে পারি না, কিন্তু আশঙ্কাগুলো তো রয়েছে যে ভারত কি ধরনের আচরণ করতে পারে বাংলাদেশের প্রতি। এবং আরো একটি বিষয়, ভারতে এই উদ্বেগ উৎকণ্ঠা তো বাড়িয়ে দিয়েছে বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরাই। একের পর এক যুদ্ধের আশঙ্কার কথা বলা হয়েছে। যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সরকার প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস তো মানে একাধিকবার বললে সেটা বোঝা যায় একের অধিক দুইবার না। ৪, ৫, ৭ বার তিনি উচ্চারণ করেছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কার সঙ্গে আমরা যুদ্ধ করব? কে আমাদের প্রতিদ্বন্দ্বী? আমরা তো খুব ভালোভাবে বুঝতে পারি যে এই কথাগুলো কিভাবে বলা হচ্ছে বা কাদেরকে মেইন করে বলা হচ্ছে। আবার ভারতকে উদ্দেশ্য করে আমি তো একবার নাম উচ্চারণ করে বলতে পারি। মাহফুজ আলম কয়েকবার করে স্ট্যাটাস দিল যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মানচিত্র বড় করে দেখানো হলো। ভারতের অংশ বিশেষ আমাদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে মানচিত্র বড় করা হলো। কি দরকার এগুলো? ভারতও তাদের মানচিত্র বড় করেছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা সব তাদের মানচিত্রের মধ্যে ঢুকিয়েছিল। এটা আরো ২-৩ বছর আগে তাদের জাতীয় সংসদের সামনে একটি ফলক নির্মাণ করা হয়েছিল। এগুলোর বিরোধিতা আমরা করেছিলাম। এগুলো রেকর্ড রয়েছে। অনেকে তো যারা এই মুহূর্তে ভারত বিদ্বেষী বা আমাদেরকে ভারতের দালাল বলে চিহ্নিত করেন। আবার আওয়ামী লীগ আমাদেরকে বিএনপি জামাতের দালাল বলেছিল। যাই হোক এগুলো অসংখ্যবার বলেছি। তো তারা বলেন যে আমরা তখন প্রতিবাদ করিনি। তখন প্রতিবাদ করিনি খুঁজে দেখো। খুঁজে দেখে এই কথাগুলো বলা হোক। এনিওয়ে এইগুলো ভারতের উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা তো দেওয়া হয় যে এরপরে আমরা ভারত আক্রমণ করব। বাংলাদেশ সীমান্তে পার হয়ে ভারতের ভেতরে গিয়ে আক্রমণ করবে। এই যে বালখিল্যতার পরিচয়। হতে পারে এগুলো ছেলে মানুষই, কিন্তু তারা তো ছেলে মানুষ হিসেবে নেবে না। আবার এখানে কেউ বলেছেন এই ৫ই আগস্টের পরপরই যে ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসে সেট করতে হবে যে আমরা আমাদের কাছে মিসাইল আছে, আমরাও প্রস্তুত, ভারত আক্রমণ করলে পাল্টা আক্রমণ করব। এইগুলো তো আর ভারত চোখে নেয়নি। তারাও আপত্তিজনক কথা বলেছে। অবশ্যই বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায় থেকে যেমন আপত্তিজনক কথা হয়েছে, আবার ভারতের পক্ষ থেকেও এই ধরনের উদ্বেগজনক আপত্তিজনক কথা মানে আপত্তিজনক কথাবার্তা তো বলা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি তাদের সেনা সদস্যদেরকে বলেছেন এর আগে একাধিকবার যে প্রতিবেশী রাষ্ট্রের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের অমক অমক দেশের মতন যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বলেছেন তো। বিষয় হচ্ছে যে এইগুলো যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য আহ হতে পারে আমরা বিশ্বাস করতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, কিন্তু যা কিছু সিমটম যা কিছু উত্তর দেখা যাচ্ছে এবং সর্বশেষ দিল্লিতে যে ব্লাস্টের যে ঘটনা ১০ জন নিহত হয়েছে সেখানে ভারতের কোনো গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে এর সাথে পাকিস্তানি জঙ্গিদের সাথে বাংলাদেশের কারো কারো হাত থাকতে পারে। এখন এইগুলো যদি আপনি বলেন শুধু উস্কানি দেওয়া, না আমি সবকিছুকে উস্কানি মনে করি না। আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশে কেউ জড়িত না। আমি অবশ্যই মনে করি বাংলাদেশের কেউ এ ধরনের হামলার সঙ্গে জড়িত নয়। তবে ভারত তো এই কথাগুলো বলছে। তো সেই বলাগুলোর কোন ধরনের ভিত্তি থাক আর না থাক, এগুলো আমাদের জন্য উদ্বেগজনক এবং নিঃসন্দেহে এগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং সবশেষ যেই অবস্থা শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়, সেটা হচ্ছে যে একেবারে তো উড়িয়ে দিল। সরকার যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে, ফিরিয়ে দেওয়ার বিষয়ে, ভারত তো পাত্তাই দিল না। সেদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বললেন যে আমরা পর্যালোচনা করছি। মানে শেখ হাসিনাকে ফেরত আনার বা ফেরত দেওয়ার বিষয়টি নতুন কিছু নয় যে হুট করে বাংলাদেশ বলেছে, বলার পরে তারা পর্যালোচনা করছে, তা তো নয়। এটা তো গত ১৫-১৬ মাস ধরে চলছে, ফেরত চাচ্ছে শেখ হাসিনাকে। কিন্তু এই পর্যালোচনাটা তো তাদের আগের থেকে করে রাখার কথা বা করে রেখেছে অবশ্যই। তারা তো মাইন্ডসেট করে রেখেছে শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না। দেবে না তো। কোন অবস্থাতেই দেবে না। যদি দিতই তাহলে শব্দটা তো এরকম হতো না যে আমরা পর্যালোচনা করছি। মানে একেবারে অ্যাভয়েডিং কথাবার্তা। একেবারে মানে পাত্তা না দিয়ে উড়িয়ে দেওয়া বাংলাদেশকে। এই সব জায়গা মিলিয়ে ভারতের কি মাইন্ডসেট কোন ধরনের মাইন্ড সেটিং এ আছে এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা কি করব সেটি আমাদের বিষয়। আমরা সম্পর্কে উন্নয়ন কেন ঘটাতে পারছি না? একটা অন্তর্বর্তী সরকার তার সঙ্গে সম্পর্কটা এমন হওয়ার কথা নয়। একটা নির্দলীয় সরকার তো ধরে নিতে পারি আমরা। সেই সরকারের সাথে আচরণ কেন এমন হবে? কেন আমরা এটি করতে পারি? সর্বশেষ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি যে দেখা করে এলেন, মানে ভারতে গেলেন, ভারত সফর করে এলেন একটা সম্মেলন কেন্দ্র করে, সেখানে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে ধরনের আচরণ হয়েছে, মানে কথাবার্তা হয়েছে, অজিত দোভাল যে কথাবার্তাগুলো যেগুলো জানা যাচ্ছে
যে ডক্টর খলিলকে যেসব কথাবার্তা বলেছেন, সেখানে নাকি আবার আমি এই বিষয়ে নিশ্চিত না, তবে নানান মাধ্যমে শোনা যাচ্ছে যে সেখানে মার্কিন অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। মার্কিন কোন ধরনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেটাও আমি যেমন জানি না, আর নিশ্চিতভাবে এর কোনো শক্ত রেফারেন্স আমি দেখাতে পারবো না, তবে নানানভাবে শোনা যাচ্ছে। ধরে নিলাম যে ছিলেন না, ধরে নিলাম, কিন্তু অবশ্যই নিঃসন্দেহে যা শোনানোর ভারত শুনিয়ে দিয়েছে, এবং সেগুলো আমাদের জন্য বিব্রতকর হোক, উদ্বেগজনক হোক, যেটি হোক না কেন, ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না, এটি আমি বলে দিতে পারি। তার কারণ তাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বর্ডার সিকিউরিটি নিয়ে। বাংলাদেশে আমরা যা দেখছি আমাদের ভিতরে, আমরা তো নানানভাবে তো আতঙ্কিত। মব ভায়োলেন্স কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, মৌলবাদী শক্তির আস্ফালন, এগুলো তো আমরা কোনোভাবেই কোনো অবস্থায় দেখিনি সরকার কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিকারমূলক বা শাস্তিমূলক কোনো এক্সাম্পল সৃষ্টি করতে পেরেছে। সো বাংলাদেশের এই যে মৌলবাদের আস্ফালন, এটা শুধু ভারত নয়, এটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে। সো আপনি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ভূমিকার কথা বলছিলেন এবং পাকিস্তান ইস্যু মিলে এটি জটিলতর অবস্থায় গিয়ে পৌঁছেছে, এবং সবকিছুই এই নির্বাচন যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাতে অবশ্যই অনেক বড় ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি করবে। ধন্যবাদ পান্না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আপনি অনেকটা মূল্যবান সময় দিয়েছেন, আপনি খুব রাশ সময় যাচ্ছে আমরা বুঝি। আমি শুধু একজন অসংখ্য দর্শকের কমেন্ট, এগুলো পড়ার সবগুলো দুঃখ প্রকাশ করছি দর্শক, আপনাদের সকল কমেন্ট আপনাদের প্রিয় সাংবাদিক মঞ্জুর পান্নার নিয়ে সেগুলো পড়ার সম্ভব না। আমি শুধু পান্না একটা কমেন্ট পিন করে রেখেছেন অনেকক্ষণ ধরে, জাহাঙ্গীর আলম, তিনি আমরা কিছুক্ষণ পরে কমেন্টটা করেছেন যে পান্না ভাই, আবু আলম শহীদ খানের জামিন প্রসঙ্গে, আবু আলম শহীদ খানের জামিন প্রসঙ্গে আপনি কোনো কিছু জানাবেন কিনা, এই বিষয়টা দিয়ে আমরা শেষ করবো জাস্ট 1 মিনিটে। যেহেতু দর্শক মনে রেখেছেন আবু আলম শহীদ খানকে, জাহাঙ্গীর আলম নামে একজন দর্শক, আমরা নিশ্চয়ই মিস করি তাকে। যেহেতু হ্যাঁ, উনি মঞ্চ ৭১ সম্বন্ধে জাহাঙ্গীর সাহেব প্রশ্ন করেছেন, যে অবশ্যই জি জাহাঙ্গীর আলম সাহেব নিশ্চয়ই মঞ্চ ৭১ ঘটনাকে কেন্দ্র করে আবু আলম শহীদ খান ভাইয়ের প্রসঙ্গে জানতে চেয়েছেন। আমি একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, এবং অনেকেই জানেন দর্শকদের মধ্যে, সেটি হচ্ছে যে প্রথম দফায় জামিন হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং আমার, এবং আমাদের জামিনটা যে কত ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে জামিনে আসতে পেরেছে, এবং সরকারের অ্যাপিলেট ডিভিশন জামিন বহাল রেখেছে হাইকোর্টে। সরকার দফায় দফায় বাধা সৃষ্টি করেছিল, স্থিতি অবস্থা চাইছিল, স্টে চাইছিল। যাই হোক, এরপরে প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জনের জামিন হয়েছে গত ২-৩ দিন আগে, এবং তার পরপরই আরো ৫ জনের, যারা আমরা একই মামলায় সোকল্ড মামলা, এই মামলায় যে আটক হয়েছিলাম, তাদের মধ্যে ৪-৫ জন জামিন হয়েছে, আমি একটু শুনেছি। আবু আলম শহীদ খান ভাইয়ের জামিন মানে ২-১ মধ্যে যে হবে এটি আমি বলতে পারছি না নিশ্চিত করে, তখন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ লোয়ার কোর্ট থেকে কাউকে জামিন দেওয়া হচ্ছে না, অন্তত আমাদের এই মামলায়। আমরা এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী যে আমরা নাকি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলাম প্রকাশ্য দিবালোকে ডিআরইউতে বসে। তো এত বড় সশস্ত্র বিপ্লবকারী, তাদের তো আর লোয়ার কোর্টে জামিন হওয়ার কথা নয়, বা দিচ্ছেও না। লোয়ার কোর্ট বলছে যে হাইকোর্টে যান। সেহেতু হাইকোর্টে আবু আলম শহীদ খান ভাইয়ের কোন ধরনের কাগজপত্র এখনো ওঠেনি, কোন ধরনের শুনানির তারিখ নির্ধারণ তো দূরের কথা, সেখানে ফাইল সাবমিট করা হয়নি এখনো। সো আশা করছি তারপরেও যে খুব শীঘ্রই হয়তো আবু আলম শহীদ খান ভাইয়ের পক্ষ থেকে আইনজীবীরা দাঁড়াবেন, ফাইল সাবমিট করবেন, খুব দ্রুত শুনানির মাধ্যমে তার জামিনটিও হবে। তখন ১ নম্বর আসামি লতিফ সিদ্দিকী, আমি ৩ নম্বর আসামি। লতিফ সিদ্দিকী সাহেব আর আমার জামিন হয়ে গেছে। ২ নম্বর আসামি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, তারও জামিন হয়ে গেছে। আর যারা আছেন এই রায়ের আলোকে, এই রায়গুলো রেফারেন্সে, তাদের জন্য জামিনটা খুব সহজ হওয়ার কথা আমি মনে করি। তো আশা করছি আবু আলম ভাই নিঃসন্দেহে ঠিক না, আমি আশা করছি খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ মুজাহিদ পান্না, আপনার সত্য বস্তুনিষ্ঠতা এবং আপনার এই যুদ্ধ, কলমের যুদ্ধ, সেটা জাতি আপনাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। অনেক জাতি আপনার সঙ্গে আছে এবং আমরা এই সময়টা একসঙ্গে চলতে চাই। নিশ্চয়ই দেশে আমরা এই মা মাটি দেশ, আমি শুধু একটা আক্ষেপের কথা বলে শেষ করবো পান্না, আপনি দেশে পাকিস্তানি ছায়া, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর ছায়ার কথা বলছিলেন। আমি আজ একটি মিছিল
সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আজকে ক্রস করেছে মিছিল, এবং সেই মিছিলটির স্লোগান ছিল, আমরা ছোটবেলা থেকে যা শুনে এসেছি যে আউল বাউল লালনের দেশে বাংলাদেশ, সেই মিছিলটির স্লোগান হলো বাউলের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, বাউল নামের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগানটা আজকে আমাদেরকে শুনতে হয়েছে এই দেশে। সুতরাং আদতে আমাদের আর বুঝতে বাকি থাকে না, নিশ্চয়ই দেশের মানুষও বুঝছে। না, অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।